সুইসাইড করতে গিয়েও একদম শেষ মুহূর্তে ফিরে এসেছে এমন একজনের সাথে গতকাল আমার কথা হয়েছিল। আমি মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম কার জন্য সুইসাইড করতে গিয়েছিলেন। মেয়েটা নির্লিপ্তভাবে উত্তর দিয়েছিল একটা ছেলের জন্য। তারপর জিজ্ঞেস করলাম তাহলে সুইসাইড করার শেষ মুহূর্ত থেকে ফিরে আসলেন কিভাবে। মেয়েটা বলল আমি ফ্যানের সাথে ঝুলে ফাঁস দিতে গিয়েছিলাম। ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলাও লাগিয়ে দিয়েছিলাম। নিচের চেয়ারটা পা দিয়ে ফেলে দিলেই আমার জীবনের ইতি ঘটে যাবে এরকম মুহূর্ত। বাসায়ও তখন কেউ ছিল না যে আমাকে বাঁচাতে আসবে। কি মনে করে যেন চেয়ার না ফেলেই গলার ওড়না পেঁচিয়ে অনেকক্ষণ যাবৎ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। কেমন যেন পাথরের মতো লাগছিল নিজেকে। আমি জিজ্ঞেস করলাম তারপর কি এমন হলো যে বেঁচে ফিরলেন। মেয়েটা বলল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথায় অনেকগুলো ভাবনা আসছিল তখন। যৌক্তিক কোনো ভাবনা না, এলোমেলো সব চিন্তা ভাবনা। আমি জিজ্ঞেস করলাম কিরকম। মেয়েটা জবাব দিল দেখুন, যে ছেলেটার জন্য আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম আমার মৃত্যুতে তার কোনো ক্ষতিই হবে না, কোনো অনুশোচনাও হবে না। সে বরং আমাকে বাদ দিয়ে যাকে বিয়ে করেছে সে মেয়েকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাবে। দিব্যি হেসে খেলে দিন পার করবে। মাঝখান থেকে যা ক্ষতি হবার সব আমারই হবে। আমি ভেবেছিলাম আমার আত্মহত্যার মাধ্যমে ওকে বোঝাবো আমি ওকে কতটা ভালোবাসি। কিন্তু সবশেষে মনে হলো আমার মৃত্যুটা ওর কাছে খুব বেশি হলে অপমৃত্যু মনে হবে, এর থেকে বেশি কিছু না। আমি জিজ্ঞেস করলাম এগুলো মনে হবার পরেই ফাঁস খুলে নেমে পড়েছিলেন। মেয়েটা উত্তর দিল না, তখন আমার পুরনো অনেক স্মৃতি মনে পড়ল। আমি জিজ্ঞেস করলাম কিরকম স্মৃতি। মেয়েটা বলল বিয়ের অনেক দিন পর্যন্ত আমার আম্মুর বাচ্চা হচ্ছিল না। এটা নিয়ে দাদু বাড়িতে সংসারে অনেক ঝামেলা লাগতো। তারপর দীর্ঘ ৬ বছর পর আমি জন্মাই। আম্মু বলেছিল আমি নাকি অনেক ছোট হয়েছিলাম। আমার ওজন ছিল মাত্র ১৩০০ গ্রাম। বাঁচব কিনা সেটা নিয়ে ডাক্তাররা আশঙ্কায় ছিলেন। আব্বু অনেক ভেঙে পড়েছিলেন। আব্বু কখনো ওঝা কবিরাজ এসবে বিশ্বাস করতেন না। শুধুমাত্র আমার কথা চিন্তা করে প্রায় ৭ কিলোমিটার দূরের এক কবিরাজের কাছে গিয়েছিলেন। কবিরাজ নাকি বাবাকে অনেকগুলো কঠিন শর্তও দিয়েছিল। ৩ দিন আব্বুকে শুধু পানি ছাড়া আর কিছুই খেতে দেওয়া হয়নি। আরও অনেক শর্ত, কঠিন, যেগুলো আব্বু আমার জন্য নির্দ্বিধায় মেনে নিয়েছিলেন। আব্বু সবকিছু করেছিলেন শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য। অনেক কষ্ট করে আব্বু আম্মু মিলে আমাকে একটু একটু করে বড় করেছেন। সেই আমি কিনা একটা ছেলের জন্যে নিজেকে শেষ করে ফেলবো। নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছিল। অনেকক্ষণ ওভাবেই গলায় ওড়না পেঁচিয়ে চেয়ারটাতে দাঁড়িয়েছিলাম। এলোমেলোভাবে তখন এসব কথা বারবার মাথায় আসছিল। তারপর অভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা সময় পর নেমে আসি, ফাঁস খুলে ফেলি। তারপর টেবিলে বসে অনেকক্ষণ যাবৎ বাইরের দিকে তাকিয়েছিলাম। বাইরে গাছের পাতা নড়ছে, পাখিরা উড়ছে। ভাবছিলাম আমি মারা গেলে কারোর কিচ্ছু হবে না, পাখিরা পাখির মতোই উড়বে। আমার মৃত্যুতে গাছের একটা পাতাও নড়া বন্ধ হবে না, কারোর কিচ্ছু হবে না। যা হবার সব আমার বাবা মায়ের হবে। এগুলো আগে কখনো নোটিস করিনি। ওই দিন বসে বসে ভাবছিলাম। তারপর সুইসাইড নোটটাও ছিঁড়ে ফেলছিলাম। এতক্ষণ যাবৎ মেয়েটার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম আমি। মেয়েটা আবারও বলতে শুরু করলো। অনেকক্ষণ বসে থাকার পর কি করব ভেবে না পেয়ে একটু চা বানাতে গেলাম। অনেক সময় নিয়ে যত্ন করে বানালাম। খেয়ে দেখলাম অসম্ভব মজা হয়েছে। আমি তেমন একটা চা বানাই না, বানাতে পারিও না। আম্মুই সবসময় বানায় এবং মজার রান্না করে খাওয়ায়। ভাবলাম আজকে একটু আব্বুকে চা বানিয়ে খাওয়াবো। ওনাদের অফিস থেকে আসার সময় প্রায় হয়ে গিয়েছিল। তারপর যত্ন করে ২ কাপ চা বানালাম। আসার পর আব্বুকে আম্মুকে চা দিলাম। ভেবেছিলাম ভালো হবে কিনা। এটা ভেবে আমি আমার রুমে চুপচাপ বসেছিলাম। এরপর
আব্বু আমার রুমে এসে একটা হাসি দিয়ে বলেছিলেন, মা, চা নাকি তুমি বানিয়েছো? অনেক ভালো হয়েছে। এখন থেকে প্রতিদিন তুমি চা বানিয়ে খাওয়াবা আমাদের। জানেন তো, ওই মুহূর্তটা না আমার জীবনের সবচেয়ে সুখী মানুষটা মনে হয়েছিল আমাকে। মনে হচ্ছিল আমার আরো অনেক দিন বাঁচা দরকার। আব্বু আম্মুর জন্য হলেও, নিজের জন্য হলেও বাঁচা দরকার। অন্তত আব্বুকে প্রতিদিন চা বানিয়ে খাওয়ানোর জন্য হলেও বাঁচা দরকার।